হ্যাঁ ম্যাম, যাচ্ছি। শোনা যাচ্ছে। বেশ, দেখো, এ ভালো বাড়ি পাওয়া কঠিন একটা বাক্য। এই বাক্যের মধ্যে আমরা দেখছি যে একটা বিশেষ্য রয়েছে এবং বিশেষণ রয়েছে, আরো কিছু পদ রয়েছে। এখন ভালো শব্দটা যদি বিশেষণ হয় তাহলে বিশেষ্য পদ কোনটা আমি পড়িয়েছি আগের দিন, বলো চট করে। বাড়ি। বাড়ি। বাড়ি, অর্থাৎ বাড়ি এই পদের গুণ বোঝাচ্ছে কি না ভালো। আবার বিশেষ্য রূপেও কিন্তু এই শব্দটাকে আমরা প্রয়োগ করতে পারি, যেমন আপন ভালো কেনা চায়। ঠিক আছে, এখানে এই যে ভালো, এটা কিন্তু আমরা বিশেষ্য রূপে ব্যবহার করছি। ঠিক তেমন ভাবে মন্দ বিশেষণ রূপে প্রয়োগ করা যাচ্ছে, যেমন মন্দ বাক্য বলা অনুচিত। ঠিক তেমন ভাবে মন্দ শব্দটাকেও আমরা বিশেষ্য রূপে ব্যবহার করছি। এখানে কি মন্দটা তুমি দেখলে। আবার পুণ্য একটি শব্দ, এই পুণ্য শব্দটিকে আমরা ব্যবহার করছি বিশেষণ রূপে, তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। আবার বিশেষ্য রূপে ব্যবহার করছি পুণ্যে মতি হোক। ঠিক আছে, এরকম আমি লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্টগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিশীথ বিশেষণ রূপে আমরা কি ব্যবহার করছি, আজই নিশীথ রাতে কে বাজায় বাঁশি। এবং বিশেষ্য রূপে আবার এই নিশীথ শব্দটাকে ব্যবহার করছি, গভীর নিশীথে প্রকৃত সুপ্ত মনে পড়ে তোমায়, প্রকৃতি সুপ্ত মনে পড়ে তোমায়। ঠিক আছে, ঠিক তেমন ভাবে শীত, অর্থাৎ বিশেষণ রূপে শীতকালে দক্ষিণা সমীরণে হিম শীতল রাত কাটে। আবার বিশেষ্য রূপে শীতের সকালে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন বা অন্ধকার, যা বলবে তুমি। ঠিক আছে, তাহলে একটা শব্দকে আমরা কিভাবে বিশেষ্য রূপে বা বিশেষণ রূপে ব্যবহার করতে পারি, সেটা মোদ্দা কথা একটা শব্দ যে শব্দটার মধ্যে কোনো পার্টিকুলার নাম বোঝাচ্ছে না কিন্তু গুণ বোঝাচ্ছে, এই ধরনের শব্দগুলোকে কিন্তু আমরা বিশেষ্য এবং বিশেষণ দুটো রূপে ব্যবহার করি। আমি প্রথম দিন যখন তোমাদেরকে পড়িয়েছিলাম তখনই কিন্তু আমি পড়িয়েছিলাম যে বিশেষ্য পদের মধ্যে এই যে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, এই গুণবাচক বিশেষ্যের বেশিরভাগটা কিন্তু আবার বিশেষণ হিসাবেও আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে এবং সেই মতন কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। আর একটা কথা, যে কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু খুব কঠিন প্রশ্ন আসবে না বা আসে না মূলত, কিন্তু কি বলতো একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। এই এমন প্রশ্ন আসবে যে দুটো অপশনের মধ্যে আমরা গুলিয়ে ফেলি যে অপশন এ হবে না সি হবে, অপশন বি হবে না ডি হবে। ঠিক আছে, এবং ওই আমাদের কোথাও গিয়ে একটা মনে হয় যে এটাই বোধহয় হবে, এটাই বোধহয় হবে, এবং ওই ভুল অপশনটাতে দিয়ে চলে আসি, এবং যারা সঠিক উত্তর দেয় ওই দুটোর মধ্যে যেটাকে সঠিক সেটাকে যারা আর কি অ্যাকসেপ্ট করে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেসটা পায়। তাহলে আমাদের বিষয়গুলোর প্রতি কিন্তু ওই অস্পষ্ট ধারণা রাখলে চলবে না। ঠিক আছে, আমাদের কিন্তু বিষয়গুলো নিয়ে একটা স্পষ্ট ধারণা রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি সর্বনাম পদ। সর্বনাম পদ বলতে আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, যে সর্বনাম পদ কি। তবুও আমি একটু বলে দিচ্ছি। দেখো, সর্বনাম পদ মূলত আমরা বিশেষ্যের পরিবর্তে ব্যবহার করি, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত যে পদ তাকে আমরা সর্বনাম পদ বলি। সাধারণত যেগুলো নামের আগে উল্লেখ করা হয়েছে এমন নাম বা বিশেষ্যের পরিবর্তে বসে, তাই একে আমরা বলছি সর্বনাম। এখন এটি এই যে সর্বনাম পদ, এটা কিছু কিছু ক্ষেত্রে আবার অব্যক্তি দোষে দুষ্ট। এখন তোমরা বলতে পারো যে অব্যক্তি দোষ বলতে আবার কি বোঝানো হচ্ছে। দেখো, আমি, আমরা, তুমি, তোমরা, প্রত্যেকটি পদে সর্বনাম, তো কোনো বিশেষ্যের পরিবর্তে বসে না। কোনো কোনো জায়গায় আমরা দেখছি যে পরিবর্তে বসছে, আবার আগে পরে কোনো বিশেষ্য শব্দ নেই, কিন্তু সর্বনাম পদের একটা গ্রথিত বা কি বলবো একটা মিথ সংজ্ঞা বলা যেতে পারে যে বিশেষ্যের আগে নাকি সর্বনাম পদ বসে। কিন্তু এমন অনেক সর্বনাম পদ আছে যার সেই পুরো বাক্যটার মধ্যে কিন্তু কোথাও বিশেষ্য নেই, কিন্তু তবুও আমরা আইডেন্টিফাই করছি সর্বনাম হিসাবে। সেই জন্য এটাকে আমরা কখনো কখনো বলি যে অব্যক্তি দোষে দুষ্ট। দেখো, সর্বনাম সাধারণত পূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধিত্ব স্থানীয় শব্দ। আবার এ পদের ব্যবহারের দ্বারা
একই পদের পুনরাবৃত্তি রোধ করা হয়। যেমন রাম ভাত খায়, সে স্কুলে যায়, অর্থাৎ রাম ভাত খায়, রাম স্কুলে যায়, রাম সাইকেলে করে স্কুলে যায়, রাম উঁচু লম্বা, ঠিক আছে। তো এই রাম 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 না বলে, ঠিক আছে, রাম ভাত খায়, সে স্কুলে যায়, তিনি সাইকেল চালায়, ঠিক আছে, ও এত মানে 4টের সময় বাড়ি আসবে বা আসে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি বা কি আইডেন্টিফাই করতে পারছি, যে আমরা কিন্তু এই রাম শব্দটার কিন্তু বারংবার পুনরাবৃত্তি করছি না। যেমন হস্তি একটি শব্দ, প্রাণী জগতে সর্ববৃহৎ প্রাণী কিন্তু হস্তি। আমরা সকলেই জানি যে হাতি, হাতির একটা বাচ্চা হতে সময় লাগে মোটামুটি 3 বছর। সুতরাং প্রাণী জগৎ, পুরো প্রাণী কুলের মধ্যে সব থেকে বড় কিন্তু হস্তি। তার শরীরটি যেন বিরাট এক মাংস স্তূপ। আমি কিন্তু উদাহরণ বলছি যে হস্তি একটি প্রাণী, প্রাণী জগতের সর্ববৃহৎ প্রাণী, তার যেন শরীরটি যেন বিরাট একটি মাংসস্তূপ। তাহলে এখানে হস্তি না বুঝিয়ে কিন্তু আমি কি বলছি, তার। অর্থাৎ বিশেষ্য পদ অনুক্ত থাকলেও ক্ষেত্র বিশেষে আমরা বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করছি। সেই জন্য বারংবার আমি বলছি যে সর্বনাম পদ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অব্যাপ্তি দোষে দুষ্ট। যেমন আরো একটা উদাহরণ দেব, যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। এইখানে যারা বা তারা, এখানে কোথাও কি বিশেষ্য পদ আছে? নেই, কিন্তু তবুও আমরা কিন্তু যারা এবং তারাকে সর্বনাম পদ হিসাবে ব্যবহার করছি। দেশের বীর সৈনিকদের কথা আমরা এখানে বোঝাতে চাইছি। আরো একটা দেখো, ধান ভানতে যারা শিবের গীত গায় তারা স্থির লক্ষ্যে পৌঁছাতে পারে না। অর্থাৎ এই অলস মানুষ বা যারা খুব কি বলবো অজুহাত দেয়, ঠিক আছে, তাদের কথা বোঝানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু সেইভাবে বিশেষ্য পদ নেই, সর্বনাম পদের আগে পরে কোথাও কিন্তু বিশেষ্য পদ নেই, তবুও কিন্তু আমরা যারা তারাকে সর্বনাম হিসাবে আইডেন্টিফাই করছি, রাইট। নেক্সট আমরা চলে আসছি এই সর্বনাম পদের বিভিন্ন প্রকারভেদ। দেখো, সর্বনাম পদকে আমরা মোটামুটি বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে ব্যক্তিবাচক সর্বনাম আছে, তার মধ্যে আত্মবাচক সর্বনাম আছে, তার মধ্যে নির্দেশকবাচক সর্বনাম আছে, তার মধ্যে সাকুল্যবাচক সর্বনাম আছে, প্রশ্নবাচক সর্বনাম আছে, অনির্দেশক সর্বনাম আছে, সাপেক্ষ সর্বনাম আছে, ব্যতিহারিক সর্বনাম আছে এবং অন্যাদিবাচক সর্বনাম আছে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এইগুলো একটু বিশ্লেষণ করে দেব। দেখো, ব্যক্তিবাচক সর্বনাম অর্থাৎ যেখানে একটি ব্যক্তিকে বোঝাচ্ছে, এই ব্যক্তিবাচক সর্বনামকে আবার আমরা পুরুষবাচক সর্বনামও বলি। আমাকে কি কেউ বলবে এখানে যে ব্যক্তিবাচক সর্বনামকে আমরা কেন পুরুষবাচক সর্বনাম বলছি? কারণ আমি আমরা প্রথম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, এর জন্য পুরুষবাচক বলা হয়। গুড, একদম আলটিমেট জায়গাটা আইডেন্টিফাই করেছো। অর্থাৎ আমি, আমরা বা সে, এখানে কিন্তু আমরা পুরুষকে বোঝাচ্ছি, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, ঠিক আছে। ফলত আমরা ব্যক্তিবাচক সর্বনামকে কিন্তু পুরুষবাচক সর্বনাম হিসাবেও আইডেন্টিফাই করতে পারি। তো ব্যক্তিবাচক সর্বনাম আমরা যদি আরো ভালোভাবে বুঝি, ব্যক্তি বা নামের পরিবর্তে যখন কোন সর্বনাম পদ আমরা ব্যবহার করি তখন তাকে আমরা ব্যক্তিবাচক সর্বনাম বলি। যেমন আমি বাড়ি যাব, তো আমের জায়গায় রাম শ্যাম যদু মধু যেই থাকতে পারতো, কিন্তু সেই নামটা না বসিয়ে আমি এখানে আমি বসাচ্ছি, সেই জন্য এখানে আমি শব্দটি ব্যক্তিবাচক সর্বনাম। নেক্সট হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম কি? কর্তা যখন নিজে বা
স্বয়ং বোঝাতে অর্থাৎ নিজেকে বা আপনাকে বা স্বয়ংকে বোঝাতে কোনো সর্বনাম পদ ব্যবহার করে। যেমন আমি নিজে কাজটি করব, অর্থাৎ এখানে সে কিন্তু নিজে কাজটি করবে সেটা কিন্তু বোঝাচ্ছে। এটা আমরা বলছি আত্মবাচক সর্বনাম। এই যে আত্মবাচক সর্বনাম, এখানে যে উদাহরণগুলো আমি দিয়েছি এই উদাহরণের বাইরে প্রশ্ন আসে না। যেমন স্বয়ং, নিজ, খোদ, আপনি ইত্যাদি। নেক্সট হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে কিন্তু ব্যবহার করা হয় এই নির্দেশক সর্বনাম। নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে একেবারে। কেমন? যে এই ছেলেটা, ইনি আমার শিক্ষক। এই ছেলেটি ওই দিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ও রাস্তার ধারে বসেছিল। অর্থাৎ এই, ওই, ইনি, উনি এই শব্দগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জায়গাটাকে আইডেন্টিফাই করছি, পার্টিকুলার জায়গা, যে এই জায়গাটাই ফাইন্ড আউট করছি। সেই জন্য এটাকে আমরা বলছি নির্দেশক সর্বনাম। নেক্সট হচ্ছে সাকুল্যবাচক সর্বনাম। সাকুল্যবাচক সর্বনাম বলতে আমরা কি বুঝছি? সাকুল্য এই শব্দটাকে যদি আমরা একটু করে ভাঙি তাহলে কিন্তু বুঝতে পারছি। অর্থাৎ সাকুল্য বা সমষ্টি বা সকলকে বোঝানো হচ্ছে। তাহলে সমষ্টি, সাকুল্য, সকল বোঝাতে কি? একত্রে, একসঙ্গে, একসাথে, এই শব্দগুলো। যেমন সবাই সভায় উপস্থিত ছিল, সবাই বয়াকার রস্যই সভায় উপস্থিত ছিল। তো এখানে সবাই বা সকলে সভায় উপস্থিত ছিল, সাকুল্য বোঝাচ্ছে। আমি যদি এখন এখানে বলি ক্লাসের মধ্যে সকলে আজ ক্লাস করছে, বা তোমরা সকলে গতদিনের ক্লাসটা করেছিলে, তো এখানে এই যে সকলে, আমি যদি বলি তোমরা সব কি যে করো, এই যে সব, এগুলো কিন্তু সব সাকুল্যবাচক সর্বনামের উদাহরণ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম বলতে আমরা কি বুঝছি? একদম সিম্পল বিষয়, কোনো কিছু জানতে বা প্রশ্ন করতে এটা ব্যবহার করা হয়। যেমন কে, কি, কাকে, কাদের, এই শব্দগুলো। দরজায় কে দাঁড়িয়ে, বা দরজায় কে দাঁড়িয়ে আছে, প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনির্দেশক সর্বনাম। তাহলে আমরা নির্দেশক সর্বনাম দেখেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার কোনো জিনিসকে পুরো নির্দেশ করা হচ্ছে। কিন্তু অনির্দেশক অর্থাৎ স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে বরং অসম্পূর্ণ বা অনির্দিষ্ট ভাবে যখন বোঝানো হচ্ছে তখন তাকে আমরা বলছি অনির্দেশক সর্বনাম। যেমন বাইরে কেউ ডাকছে, এখানে এই যে কেউ শব্দটা, আমি কিন্তু রাম, শ্যাম, যদু, মধু, সাপ, ব্যাং, হাতি, ঘোড়া কাউকেই আইডেন্টিফাই করতে পারছি না, বা কাউকেই কিন্তু নির্দেশ করছি না, যে কেউ হতে পারে। আমি যদি এক্ষুনি ক্লাসে বলি তোমরা কেউ কিছু বলছিলে, অর্থাৎ এখানে তোমরা যতজন আছো 60 জন, 60, তো এই 60 জনের পার্টিকুলার কাউকে কিন্তু আমি বললাম না, আবার সবাইকেই বললাম। এটা হচ্ছে অনির্দেশক সর্বনাম। নেক্সট হচ্ছে সাপেক্ষ। সাপেক্ষবাচক সর্বনাম বলতে আমরা কি বুঝি? যে একটি সর্বনামের উপর, ভালো করে বুঝবে, একটি সর্বনামের উপর নির্ভর করে যখন অপর সর্বনামটি ব্যবহৃত হয়, এটাকে আমরা আরো একটা শব্দ দিয়ে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে নিত্য সম্বন্ধীয়। কি না, নিত্য সম্বন্ধীয়। যেমন ধরো যে সে, যা তা,
অর্থাৎ এই যে সঙ্গে সে শব্দটা কিন্তু নিত্য সম্বন্ধীয়। এখানে যদি আমি একটা সেন্টেন্স মেকিং করি তাহলে কি হবে, যে পরিশ্রম করে সে সফল হয়। তোমাদের মধ্যে যে পরিশ্রম করবে সে সফল হবে। অর্থাৎ এই যে এবং সের মধ্যে কিন্তু একটা নিত্য সম্পর্ক রয়েছে। যে ছাড়া সে সম্ভব নয়, সে ছাড়া যে সম্ভব নয়। অর্থাৎ পরিশ্রম ছাড়া সফলতা সম্ভব নয়, সফলতা ছাড়া পরিশ্রম সম্ভব নয়। নেক্সট আমরা চলে আসছি ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক সর্বনাম বলতে কি বোঝানো হচ্ছে, দেখো যখন কোনো কিছু আপনা আপনা হবে, নিজেদের মধ্যে হবে, তখন তাকে আমরা বলছি ব্যতিহারিক সর্বনাম। যেমন আরো যদি আমি স্পষ্ট করে বলতে চাই তাহলে আপনা আপনি বৃষ্টি চলে আসলো, রাম নিজে নিজেই বাড়ি এসছে। আরো যদি তোমাদের মনে হয় কনফিউশন হচ্ছে তাহলে আমি আরো যদি বিষয়টাকে ক্লারিফাই করি তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, দেখো এই যে পার্টিকুলার অংশটা, এটা এক ধরনের সর্বনাম যা যেখানে যুক্ত থাকবে দুই বা তার বেশি ব্যক্তি বা দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পারস্পরিক বা উভয়মুখী সম্পর্ক বা কাজ বোঝাতে এই ব্যতিহারিক বা রেসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন আরো একটু বলবো যে যখন দুই বা তার বেশি পক্ষ একে অপরের প্রতি একই কাজ বা আচরণ করছে তখন কিন্তু এই ব্যতিহারিক সর্বনাম বসে। এর মূল বৈশিষ্ট্য এটি পারস্পরিক সম্পর্ক প্রকাশ করছে, এটি সাধারণত বহু বচনের অর্থ প্রকাশ করছে বা বহু বচনের অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন ধরো তারা আপনা আপনি ঝগড়া করছে, অর্থাৎ এখানে একটা জনতা নিজেদের মধ্যে ঝগড়া করছে। তুমি কোন একটা স্কুল ভিজিটে গেলে এবং দেখলে যে সেখানে একটি ক্লাসে টিচার নেই কিন্তু ছেলেরা নিজে নিজে পড়ালেখা করছে বা পড়াশোনা করছে, তাহলে এখানে ছেলেরা দুই বা তার বেশি পিপল রয়েছে, নাম্বার অফ পিপল, নাম্বার অফ স্টুডেন্ট, তারা নিজে নিজে ব্যতিহারিক, রাইট? তারা পরস্পরকে সাহায্য করে। আমি যদি এখানে বলি যে মাস্টারজির সমস্ত স্টুডেন্ট, সমস্ত লার্নার পরস্পরকে সাহায্য করে, তাহলে এখানে মাস্টারজির দুই বা তার বেশি লার্নারকে বোঝানো হচ্ছে। সেটা 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, রাইট? আরো যদি একটা উদাহরণ দিই তাহলে আরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে। আমাদের একে অন্যকে সম্মান করা উচিত। নেক্সট হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদিবাচক সর্বনাম বলতে কি বোঝানো হচ্ছে, দেখো যেখানে অন্য কিছুকে বোঝানো হচ্ছে, যেমন অন্য, অপর, পর, এই শব্দগুলো যখন থাকবে তখন তাকে মধ্য কথা আরো যদি পরিষ্কার করে বোঝায় তাহলে যখন অন্যের দোষ খোঁজা ভালো নয়, অন্যের দোষ খোঁজা ভালো নয়, অন্য শব্দটা, অর্থাৎ এই যে অন্য বা অপর,
অর্থাৎ উপরের এই যে শ্রেণীগুলো আমি 8টা শ্রেণী দিয়েছি ব্যতিহারিক পর্যন্ত, তার বাইরে অন্য কিছুকে বোঝাতে তাকে আমরা অন্যান্য বা অনন্য সর্বনাম বলছি, বা অন্যাদিবাচক সর্বনাম বলছি, খুব কম পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে সম্বন্ধবাচক সর্বনাম। শুধু ওয়ার্ড গুলো মনে রাখো, অন্য, অপর, পর। পরকে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? অপরে তো এরকম কাজ করবোই, এগুলো সব অন্যাদিবাচক সর্বনাম। নেক্সট আরেকটা যেটা আমি এখানে ইনক্লুড করিনি, সম্বন্ধবাচক সর্বনাম। বাক্যের অন্য কোনো পদের সাথে সম্পর্ক বা অধিকার বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আমার, তোমার, তার। তো এখানে হট করে তোমার মনে হবে আরে এটা তো ব্যক্তিবাচক সর্বনাম, কিন্তু এখানে আমি বলছি বাক্যের অন্য কোনো পদের সাথে সম্পর্ক বা অধিকার বোঝাতে। সম্পর্ক আমি যখন নোট দিয়ে দেবো, নোটে ইনক্লুড করে দেবো, সম্পর্ক বা অধিকার বোঝাতে। যেমন ধরো, আমি যদি আরো পরিষ্কার করে বলি তাহলে, আমার বইটি হারিয়ে গেছে। এখানে একটা শব্দ বই, এই বইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক, কিন্তু সে হারিয়ে গেছে, এইটা বোঝাতে কিন্তু এই সম্বন্ধবাচক সর্বনাম ব্যবহার করা হয়। প্রশ্নে আসে না, কিন্তু তবুও আমি বলে রাখলাম। আমি তোমাদেরকে যখন নোটসটা দেব তখন নোটসে সব ইনক্লুড করা থাকবে, ঠিক আছে? অন্যাদিবাচক এবং যে সংজ্ঞাগুলো আমি বললাম সেগুলো আমি ইনক্লুড করে দেবো। নেক্সট চলে আসছি অব্যয় পদ। আচ্ছা, অব্যয়, ঠিক আছে? অব্যয়, তা এটাকেই যদি আমরা ভাঙি, যার কোনো ব্যয় নেই, সেটাই তো অব্যয়। তাহলে নিশ্চয়ই আমি টাকা পয়সা ব্যয়ের কথা বলছি না, আমি এখানে কি ব্যয়ের কথা বলছি? পথ। অর্থাৎ যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে আমরা অব্যয় পদ বলছি। অর্থাৎ ন ব্যয় বা অব্যয়। আরো যদি আমি পরিষ্কার করে বলি, এখানে লিখে দিয়েছি দেখো, যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে আমরা বলছি অব্যয় পদ। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? ও, আর, এবং, কিন্তু, না, বা, অথবা, অপেক্ষা, নতুবা, পর্যন্ত, যদিও, তবুও, যথাপি, যদ্যপি, অর্থাৎ, এগুলো কিন্তু সব কটা অব্যয় পদ। তো এইটুকুই কিন্তু যথেষ্ট নয়। অব্যয় পদকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করেছি। মূলত অব্যয় পদকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে অব্যয় পদ, একটা হচ্ছে গঠনগত দিক বিচারে। তো আমরা দেখে নেব উৎপত্তি অনুসারে। যেমন ধরো, উৎপত্তি অনুসারে অব্যয় পদকে আমরা আরো 3টে ভাগে ভাগ করছি। যেমন খাঁটি বাংলা অব্যয় পদ, তৎসম অব্যয় পদ, আর বিদেশি অব্যয় পদ বা শব্দ। তো খাঁটি বাংলা অব্যয় বলতে, তোমরা শব্দ ভান্ডার জানো তো, পড়েছো তো শব্দ ভান্ডার? একটু ধারণা আছে কি? না আমি বলে দেবো, একটু জাস্ট 5টা মিনিট লাগবে আমাকে বলতে। তাহলে খাঁটি বাংলা, তৎসম, তদ্ভব, এগুলো নিয়ে, সংস্কৃত, এগুলো নিয়ে অনেকটা, কিন্তু একটু অস্পষ্টতা আছে স্বপ্ন। বাকি না, কোনো ধারণা আছে কি শব্দ ভান্ডার নিয়ে? ম্যাম একটু বলে দিলে ভালো হয়। বেশ, তারপরে আমি এটা পড়াই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। শব্দ ভান্ডারের উপসর্গ, অনুসর্গ, এগুলো করে এগুলো বলছেন ম্যাম? আমি বলে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে। আসলে তোমরা সবগুলোই জানো, ছোটবেলায় পড়ে এসছো, কিন্তু ওই যে চর্চার অভাবে কোথাও গিয়ে একটা স্মৃতিগুলো আবছা হয়ে গেছে। দেখো, শব্দ ভান্ডার, আমরা ইংরেজিতে কি বলি এটাকে? ভোকাবুলারি। আমরা ইংরেজিতে কিন্তু খুব বলি যে ছোটবেলা থেকে দেখো আমাদের কানের কাছে মাথা পুরো খেয়ে ফেলে দিত এইটা বলে বলে, ভোকাবুলারি বাড়াতে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে, ওয়ার্ড স্টক বাড়াতে হবে। আর ছোট্ট একটা টেন্সের বই ছিল, মোটামুটি ওই 25-30 পৃষ্ঠা, লাল রঙের বইটা, মনে পড়ছে না বইটার নাম এই মুহূর্তে। সেই বইটা তো আঁকা বসতো মাস্টার অফ মুখস্থ টেন্স। করাতো। হ্যাঁ, কি বইটার নাম কি? মাস্টার অফ টেন্স। ইয়েস, মাস্টার অফ টেন্স, ঠিক আছে। কিন্তু এই সব চক করে কোথাও গিয়ে বাংলার মূল ভিত্তিটা আমরা ভুলে গেছি, ঠিক আছে। তো শব্দ ভান্ডার, যার ইংরেজি আমি আরেকটু বললাম যে ভোকাবুলারি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা আমাদের কাছে লজ্জার যে ভোকাবুলারি বললে আমরা বুঝতে পারছি আর শব্দ ভান্ডার বললে বুঝতে পারছি না। দেখো, এটা কি খায় না মাথায় দেয়। দেখো, শব্দ ভান্ডার বলতে কোনো ভাষার মোট শব্দের সমষ্টিকে বোঝায়। একটা ভান্ডার, এটা ধরো পয়সার ভান্ডার, যেখানে আমি 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 20 টাকা, তো আবার 20 টাকার কয়েন বেরিয়েছে, 20 টাকার কয়েন, হ্যাঁ, সব যত পাচ্ছি এক জায়গায় জড়ো করছি, সেটাকে তো আমরা একটা ভান্ডার বলি। তো শব্দের ক্ষেত্রেও কিন্তু, সব ভাষার ক্ষেত্রে, নট অনলি বাংলা, প্রত্যেকটি ভাষা, যে কটা ভাষা পৃথিবীতে বিলং করে, যে কটা ভাষা পৃথিবীতে এক্সিস্ট করে, প্রত্যেকটি ভাষা কিন্তু এই একটা ভান্ডার দিয়ে তৈরি। বাংলা ভাষার উৎস ও গঠন বিবেচনা করে এই যে ভান্ডার বা বাংলা শব্দ ভান্ডারকে আমরা প্রধানত 5টি ভাগে ভাগ করছি: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। তৎসম মানে, আমি একটা আলাদা ক্লাস নেব, আমি জাস্ট একটু ওভারঅল বলছি। তাহার সমান। তাহার সমান। তার বলতে কি বোঝানো হচ্ছে এখানে বলতো? সংস্কৃতের সমান। সংস্কৃতের সমান। অর্ধ তৎসম বলতে আমরা কি বলছি এখানে? সেমি সংস্কৃত ওয়ার্ড, অর্থাৎ যেসব শব্দ বা যেসব সংস্কৃত শব্দ বাংলা ভাষায় আসার পর কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু তৎসম কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ধর্ম, পাত্র, এগুলো তুমি সংস্কৃততে চলে যাও, যে কোনো বই খোলো, দেখবে সেখানে ওই সেম শব্দগুলো রয়েছে। বাংলার ক্ষেত্রেও কিন্তু সেম ব্যবহার করছি, কিন্তু অর্ধ তৎসম এগুলো কিন্তু একটু পরিবর্তন হয়েছে। যেমন জ্যোৎস্না একটা সংস্কৃত শব্দ, কিন্তু এটা যেমন বাংলায় এসছে হয়ে যাচ্ছে জোৎস্না, বর্গীর জয়কার, ছদন্তা নয়কার। যেমন শ্রাদ্ধ একটা সংস্কৃত শব্দ, কিন্তু বাংলায় যখন আসছে কোথাও কোথাও হয়ে যাচ্ছে ছেড়াদ্দ। আমরা অর্ধ তৎসম শব্দকে আর একটু ভালোভাবে আইডেন্টিফাই করতে চাইলে আমরা বলতে পারি যে এটাকে অনেকটা বিকৃতভাবে উচ্চারণ করা হয়। নেক্সট হচ্ছে তদ্ভব, অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত থেকে আর একটা চ্যানেল আসছে, আর একটা সেক্টর আছে, যেটাকে আমরা বলি প্রাকৃত ভাষা। আমি এই বিষয়টা যেদিন ডিটেল পড়াবো সেদিন বুঝতে পারবে, প্রাকৃত ভাষা। তো এই প্রাকৃত ভাষার মাধ্যমে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটা পিউরিফাই হচ্ছে। কোথায় না? প্রাকৃত ভাষাতে এসে পিউরিফাই হচ্ছে। তাহলে সংস্কৃত শব্দ থেকে উৎপন্ন হচ্ছে, আবার প্রাকৃত ভাষার মাধ্যমে রূপান্তরিত হয়ে তার মানে পিউরিফাই হয়ে গেল, সম্পূর্ণ নতুন একটি রূপ নিয়ে বাংলায় এসেছে। ধরো, সমুদ্রের তলা থেকে যে খনিজ পদার্থটা তোলা হয়, সেটাকে যদি আমরা এখন পেট্রোল ডিজেলের মতন গাড়ির ভিতরে ভরতে থাকি, তাহলে গাড়িগুলো কি চলবে? অবভিয়াসলি চলবে না। তাহলে সেই সমুদ্রের তলার সেই খনিজ পদার্থটাকে আমাদের কি করতে হয়? পিউরিফাই করতে হয়। আফটার পিউরিফিকেশন, আফটার প্রসেসিং, সেটা কোথাও ভেসলিন, কোথাও পেট্রোলিয়াম, কোথাও ডিজেল, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুতে রূপান্তরিত হচ্ছে। ঠিক সেম প্রসেসটা কিন্তু এখানে সংস্কৃত থেকে উৎপন্ন হচ্ছে, প্রাকৃতর মাধ্যমে এসে চেঞ্জেস হচ্ছে, দেন নতুন একটা শব্দ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি তদ্ভব শব্দ। অর্থাৎ সেখান থেকে উৎপত্তি, সেখানে বলতে কোথায় বোঝানো হচ্ছে? সংস্কৃত। ধরো, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন হাত। হাত একটা শব্দ, আমরা খুব ব্যবহার করি হাত। তো এই শব্দটি প্রথম সংস্কৃতে ব্যবহার করা হয়েছিল হস্ত, হদন্তস্বয়তয়।
আজকে আমি একটু অসুবিধার জন্য আমি বোর্ড ওয়ার্ক করতে পারছি না। হস্ত, তাহলে আমি লিখেই দিতাম। তো হস্ত সেটা প্রাকৃতে এসে হচ্ছে কি বলতো হত্থ, হ থয় থয়, এবং সেখান থেকে তৈরি হচ্ছে হাত। এবার চলে এসেছি দেশি শব্দ অর্থাৎ ইন্ডিজিনিয়াস ওয়ার্ড। আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ব পাকিস্তান, এটাই তো বাংলার মূল মানে কেন্দ্রভূমি, যেটাকে আমরা অখণ্ড বাংলা বলতে পারি, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো সেখানকার আদিবাসীদের, আদিবাসী বলতে আমরা কাদেরকে আইডেন্টিফাই করি বলতো? কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা। আমি কি বোঝাতে পারছি? এরাই কিন্তু আদিবাসী, আমরা কিন্তু নই। তো এখানকার এই যারা আদি বাসিন্দা, যারা আদিবাসী, তাদের ভাষা থেকে যেসব শব্দগুলো বাংলা ভাষায় রয়ে গেছে তাদেরকে আমরা বলছি দেশি শব্দ। এই দেশি শব্দগুলোর মূল উৎস অজ্ঞাত বা অনার্য সংস্কৃতি। উদাহরণ হিসাবে আমরা কি বলছি? কুলা, গঞ্জ, চুলা, কুড়ি। কুড়ি মানে কৈশ ডয়সনরা হচ্ছে, কুড়ি মানে 20 অর্থাৎ 20। ডাব, টোপর, ডেকুর, এগুলো কিন্তু সব দেশি শব্দ। এবার চলে এসছে বিদেশি শব্দ বা ফরেন ওয়ার্ড। ম্যাম কুড়ি মানে কি বললেন? কুড়ি না কি বললেন? 20 20 20 বয়সী তালব্যস্য, ওই 20 না, খাওয়ার 20 না, পয়জন নয়। কুড়ি মানে 20 20, ওই কুড়ি কৈশ ডয়সন রয়স্য। আচ্ছা, 20 বুঝলাম না। 20 কৈশ ডয়সন ঠিক আছে। লেখো খাতায় লেখো। ঠিক আছে নয়, কৈশ ডয়সন রয়স্য লেখো খাতায় 20। লিখেছো? হ্যাঁ ম্যাম। এটাকে আমরা এইভাবে কি আইডেন্টিফাই করতে পারি? কুড়ি মানে পাঞ্জাবিতে মেয়ে বলে না, কুড়ি মানে। আমি তো পাঞ্জাবি পড়াচ্ছি না বাবা, আমি দেশি শব্দ পড়াচ্ছি। এখনো দেশির মধ্যে যে ক্লাসিফিকেশন, সেই জায়গায় তো আমি এখনো যাচ্ছি না, ঠিক আছে। এখানে এই কুড়ির কথা বোঝানো হচ্ছে। চলো, এবার চলে এসছে বিদেশি শব্দ বা ফরেন ওয়ার্ডস। এই বিদেশি শব্দ অর্থাৎ আমরা যারা জানি তারা অবশ্যই জানি যে আমাদের বাংলা বিভিন্ন বিদেশি আক্রমণের দ্বারা কিন্তু মানে একটা সময় পুরো সব থেকে বেশি বিদেশি আক্রমণ সারা ভারতবর্ষের মধ্যে যদি কোথাও হয়ে থাকে তাহলে বাংলায়। কেউ কেউ ব্যবসা করতে এসে আক্রমণ করেছে, অত্যাচার করেছে, কেউ ধর্ম প্রচার করতে এসে অত্যাচার করেছে, কেউ ঘুরতে এসে অত্যাচার করেছে। অর্থাৎ রাজনৈতিক বলো, ধর্মীয় বলো, বাণিজ্যিক বলো বা সাংস্কৃতিক বলো, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বাংলায় তথা বাংলাদেশে আসা বিদেশি মানুষের ভাষা থেকে যেসব শব্দ বাংলায় মিশে গেছে বা বাংলা ভাষায় মিশে গেছে তাদেরকে আমরা বলছি বিদেশি শব্দ বা ফরেন ওয়ার্ডস। আর কেন মিশেছে? ধরো ইংরেজরা বা পর্তুগিজরা বা ফার্সি, যখন মুসলিম মুঘল সাম্রাজ্য চলছে তখন তোমাকে ফার্সি ভাষা জানতেই হবে, পুরো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি ভাষা। তোমাকে আরবি ভাষা জানতেই হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল যখন মুঘল সাম্রাজ্য চলছে। যার ফলে আমরা যে বাংলা ভাষা ব্যবহার করি এবং মুঘল সাম্রাজ্যের সময়কাল কিন্তু বিস্তৃত, তার মধ্যে প্রায় 40% প্লাস, কত, 100টা শব্দের মধ্যে 40টার উপরে কিন্তু এই আরবি এবং ফার্সি শব্দ। আমরা জানিও না, আমরা মনে করি বাংলা। তো এরকম ভাবে পর্তুগিজরা এসেছে এবং তাদের ঔদ্ধত্য, তাদের অত্যাচার, তাদের প্রভাব প্রতিপত্তির ফলে তাদের ভাষাটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে এবং আমরা বাংলা পদলেখন করতে ভালোবাসি, সেই আমাদের জিনে লেগে রয়েছে সেই কবের থেকে। তো যারা এসছে ক্ষমতাবান, চলো পাচাটো, তো চারটে 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 কোথাও গিয়ে বাংলা ভাষাটা কিন্তু একেবারেই ওই 30% বা তারও নিচে 20% কাছে চলে গেছে দেশি শব্দ যেটা।
বা 10%, বাদ বাকি 70% জুড়ে রয়েছে এই বিদেশি শব্দ। তার মধ্যে আরবি আছে, ফার্সি আছে, ইংরেজি আছে, পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, তুর্কি আছে, গ্রিক আছে, আরো অনেক কিছু আছে। এগুলো হচ্ছে অন্যতম। পর্তুগিজরাও এসেছিল শ্রীরামপুর বা ওই চত্বরটাতে। ওলন্দাজ, তুর্কি, ইংরেজরা তো বটেই, ফার্সি, আরবি, এতগুলো ভাষা বাংলা ভাষার মধ্যে ইনক্লুডেড, রাইট? তো এইবার তাহলে আমরা অব্যয়টা ভালো করে আশা করি বুঝতে পারবো, এই ক্লাসিফিকেশনটা বুঝে নিলাম। এইবার চলে আসছি অব্যয়। দেখো তাহলে আমরা উৎপত্তি অনুসারে অব্যয় পদকে 3 ভাগে ভাগ করছি। খাঁটি বাংলা অব্যয় শব্দ, তার মানে কোন বাংলার কথা বলা হচ্ছে বুঝতে পারছি, দেশি শব্দ। তৎসম অব্যয় শব্দ আর বিদেশি অব্যয় শব্দ, ঠিক আছে? তাহলে খাঁটি বাংলা অব্যয় শব্দ বলতে কি বোঝানো হচ্ছে? আহা, দূর, তো, নাকি, ওরে, তবু, আচ্ছা, কি, আবার, কি এবং আবার আলাদা, ও, না, হ্যাঁ, হায়, আহা, মরে যাই, মরি মরি, ইহ, আহারে, আমরি, ছি ছি, উফ, বাহ, ইস, ধেৎ, এগুলো কিন্তু সব খাঁটি বাংলা অব্যয় শব্দ। এখানে কিন্তু কোনো বিদেশি প্রভাব সেভাবে নেই। নেক্সট, তৎসম অব্যয়। তৎসম অব্যয় বলতে আমরা কি বুঝছি? অর্থাৎ তৎসম শব্দগুলো যেগুলো অব্যয় হিসেবে ব্যবহার হয়, যেমন সহসা, সদা, বস্তুত, আপাতত, যদা, যদি, যদিচ, তথাপি, যদ্যপি, যদি বা সুতরাং, বরং, এবং, দৈবাৎ, হঠাৎ, অর্থাৎ, হে, অতএব, একদা, কিন্তু ইত্যাদি, এগুলো সব কিন্তু তৎসম অব্যয় শব্দ। নেক্সট, বিদেশি অব্যয়। আলবৎ, আলবৎ এই কাজটা করতে হবে। বহুত, বহুত হয়েছে, খুব, সাবাস, খাসা, মাইরি, মার হাবা, এগুলো কিন্তু সব বিদেশি অব্যয় শব্দ। তাহলে উৎপত্তিগত দিক থেকে কিন্তু আমরা এগুলো দেখছি, কিন্তু এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে গঠনগত দিক থেকে কিন্তু অব্যয়কে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করছি। যেমন সমুচ্চয়ী অব্যয়, অনন্যয়ী অব্যয়, ধন্যাত্মক বা অনুকার অব্যয়, আর অনুসর্গ অব্যয়। এই যে বিষয়গুলো সমুচ্চয়ী, অনন্যয়ী, ধন্যাত্মক বা অনুসর্গ, এইগুলোর সঙ্গে তোমরা পরিচিত আমি জানি, কিন্তু আগের গুলো বোধহয় কোথাও গিয়ে একটা অপরিচিত ঠেক ছিল। হ্যাঁ ম্যাম, ছিল। মোটামুটি যেসব বইগুলো তোমাদের চোখের সামনে ঘোরাফেরা করে সেই বইগুলোতে আগের গুলো নেই, ঠিক আছে? তো নেক্সট চলে আসছে কোথায়? সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? দেখো দেখো আমি এখানে যা বলার পুরোটা এখানে লিখে নিয়ে এসেছি, অর্থাৎ আমি যা যা বলছি সাইডে লেখার প্রয়োজন নেই, সবগুলো তোমরা চোখের সামনে একটু দেখো, দেখা যাচ্ছে, ঠিক আছে? আর যেগুলো আমি বলছি সাপোজ এখানে নেই, সেগুলো তোমরা যখন নোটটা পাবে তখন দেখবে, তখন নোটের মধ্যে ইনক্লুড করা থাকবে। যেমন আগের টপিকটার একটা জায়গা আমি বলেছি, যে জায়গাটা ওখানে ইনক্লুড করা ছিল না, সেটা হচ্ছে সম্বন্ধ, ঠিক আছে? সেই সম্বন্ধটা আমি ওখানে দিয়ে তারপর পাঠিয়ে দেবো। সুতরাং আমি কি লিখবো এখানে তো অলরেডি লিখে এনেছি আমি, তাই না? চলো, সমুচ্চয়ী অব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, যে সমস্ত অব্যয় শব্দের সাথে শব্দের অথবা বাক্যের সাথে বাক্যের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়
তাদের সমুচ্চয়ী অব্যয় বলে। বিষয়টা কি বোঝা গেল নাকি আরেকটু ভালোভাবে বললে ভালো হয়? দেখো, সমুচ্চয়ী অর্থাৎ যে অব্যয় পদ, আমি আরো সহজ করে বলছি, একটি পদের বা একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের অথবা বাক্যের অন্তর্গত একটি পদের সাথে অন্য একটি পদের সংযোগ ঘটাচ্ছে, অ্যাডজাস্ট করছে, সংযোগ, তখন তাকে আমি বলছি সমুচ্চয়ী অব্যয়। এখন এই সংযোগের ফলে পদটা সংকোচন হতে পারে বা তার বিয়োগ হতে পারে। যেমন ধরো, এই সমুচ্চয়ী অব্যয়কে আমরা আরো বেশ কিছু ভাগে ভাগ করছি, যেমন সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয় এবং সংকোচক অব্যয়। সংযোজক অব্যয় কি? যে অব্যয় শব্দের সাথে শব্দের বা বাক্যের সাথে বাক্যের সংযোজন ঘটায়, যেমন ও একটি শব্দ, আর একটি শব্দ বা একটি অব্যয় পদ, এবং এই ও এবং আর, মোদ্দা কথা তোমরা যখন বাক্য পড়বে বা আমি যখন পড়াবো তখন এই ও আর এবং এগুলো দিয়ে আমরা কি বাক্য তৈরি করি? সরল, জটিল না যৌগিক? যৌগিক। যৌগিক। যৌগিক, কম্পাউন্ড। একদমই তাই, যৌগিক। তো সেইটাই কিন্তু সংযোজক অব্যয়। যে অব্যয় পদ দিয়ে তোমরা যৌগিক বাক্য তৈরি করছো সেটাকে আমরা সংযোজক অব্যয় বলছি। অর্থাৎ তুমি ও সে, তুমি ও আমি সেখানে যাব, তুমি ও সে আমাদের বাড়িতে আসবে, তুমি ও রাধা আমাদের বাড়িতে আসবে, কিংবা রাম ও করিম দুই ভাই। অর্থাৎ রাম এবং করিম দুটো শব্দ বা দুটো পদ। কি পদ? কি পদ? রাম ও করিম কি পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, কি পদ? বিশেষ্য। বিশেষ্য। সুতরাং এই দুটো বিশেষ্য। বিশেষ্য পদের মাঝখানে আমরা এই দুটো বিশেষ্য পদকে ও দিয়ে কি করছি? সংযোজন করছি, তাকে আমরা বলছি সংযোজক অব্যয়। বিয়োজক অব্যয় কি? দেখো, এই জাতীয় অব্যয় শব্দের সাথে শব্দের বা বাক্যের সাথে বাক্যের বিয়োজন ঘটায়। যেমন বিয়োজন, বিয়োজন বলতে কি বোঝানো হয় বলো তো? ভাঙা। হ্যাঁ, কোনো বিভাজন কিছুকে করা, ভাঙা। বিভাজন। একজন বলো, লাবণী বল। মানে কোনো কিছুকে ভাঙা বোঝাতে। একদমই তাই। দেখো, তুমি অথবা আমি সেখানে যাব, অর্থাৎ একজন আলাদা করা, ভেঙে ফেলা, বিভক্ত করা, এই শব্দগুলো কিন্তু বিয়োজনের সঙ্গে যুক্ত। কি কি যুক্ত? আলাদা করা, বর্জন করা বা ভেঙে ফেলা, কিংবা বিভক্ত করা, এই প্রত্যেকটা শব্দই কিন্তু বিয়োজনের সঙ্গে বা বিয়োজকের সঙ্গে যুক্ত। যেমন ধরো, আরেকটা শব্দ আমি এখানে ব্যবহার করছি, আই মিন বাক্য। ধরো আমি তোমাদেরকে বললাম যে তুমি বা তোমার ভাই কাজটি করেছো, তো এইখানে দুজনের একজনকে কিন্তু আলাদা করা হচ্ছে। আমি বলছি তুমি অথবা আমি সেখানে যাব, তুমি অথবা আমি সেখানে যাব,
এখানে তুমি না হয় আমি একজনকে কিন্তু আলাদা করছি। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, যে কোনো একটা, হয় মন্ত্রের সাধন না হয় শরীর পাতন। লেখাপড়া করো নতুবা ফেল করবে, রাইট? তাহলে লেখাপড়া আর ফেল কিন্তু এক জায়গায় থাকবে না, যে কোনো একটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। হয় তুমি লেখাপড়া করবে, লেখাপড়াটাকে পাচ্ছ, না হয় ফেলটাকে পাচ্ছ। ইজ ইট ক্লিয়ার হোয়াট ইজ বিয়োজক অব্যয়? Yes, ma'am. চলো, Yes, নেক্সট ma'am. হচ্ছে সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, সংকোচক বা এই জাতীয় অব্যয়, এই জাতীয় অব্যয় একাধিক পদকে বা একাধিক বাক্যকে এক পদ বা এক বাক্যে পরিণত করে। যেমন তুমি, সে ও আমি সেখানে যাব। আমি এটাকে এক বাক্যে পরিণত, আমরা সেখানে যাব। তাহলে এই যে বাক্যে ও, এটা কিন্তু একটা সংকোচক অব্যয়। অর্থাৎ আরো বলছি, এই অব্যয় একাধিক পদকে বা একাধিক বাক্যকে এক পদ বা এক বাক্যে পরিণত করে। সেই অব্যয়টাকে আমরা বলছি সংকোচক অব্যয়। আরো বলছি যে সে ধনী কিন্তু কৃপণ। সে ধনী কিন্তু কৃপণ। সে ধনী একটা বাক্য, কিন্তু কৃপণ। ধনী এবং কৃপণ আলাদা দুটো পদ। এই যে কিন্তু এখানে বসে বাক্যটাকে সংকোচন করছে। তাহলে সংকোচক অব্যয় হিসাবে আমি তিনটে শব্দ এখানে বলছি, এই তিনটাই মোটামুটি যদি পরীক্ষায় আসে তাহলে আসে। একটা হচ্ছে কিন্তু, একটা হচ্ছে অথচ, একটা হচ্ছে বরং। ঠিক আছে, নেক্সট হচ্ছে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় বলতে কি বোঝানো হয়? দেখো, যেসব অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে কেবল মনের ভাব, মনের ভাব বলতে কি উচ্ছ্বাস, আনন্দ, দুঃখ, ঘৃণা, এগুলো প্রকাশ করে বা এগুলো প্রকাশের স্বাধীনভাবে ব্যবহার হয়, তাকে আমরা বলছি অনন্যই অব্যয়। যেমন হায় তার পিতা মারা গিয়েছে। এখানে হায় এই যে শব্দটা, এটা একটা অনন্যই অব্যয়। মোদ্দা কথা, যেখানে তোমার আবেগটা প্রকাশিত হবে, তোমার উচ্ছ্বাস তোমার একটা আবেগের অংশ, তোমার আনন্দ তোমার একটা আবেগের অংশ, তোমার দুঃখ তোমার একটা আবেগের অংশ, তোমার ঘৃণা। আরো যদি শর্টকাট ট্রিক্স বলতে চাই তাহলে বলবো, যদি বাক্যের মধ্যে অনন্যই অব্যয় থাকে তাহলে অনন্যই অব্যয়ের পরে, আমি সব জায়গায় ওরা সব জায়গায় এটা মেনটেন করে না, তবে নিয়ম অনুযায়ী এই যে বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু থাকবে, সেটা হাই হোক বা তোমার তোমার কি বলবো ছিছি হোক, বা তোমার বাহ শব্দটা হোক। যেমন এই তিনটে দিয়ে যদি আমি একটা একটা করে সেন্টেন্স তৈরি করি, যেমন ধরো বাহ কি চমৎকার পাখি, তো বাহের পর ওই বিস্ময়সূচক চিহ্নটা থাকবে। আমি যদি দুঃখ বা শোক প্রকাশের ক্ষেত্রে হাই হাই শব্দটা ব্যবহার করি, তো হাই হাই ছেলেটির এখন কি হবে। আমি যদি আনন্দ বা উচ্ছ্বাস ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে বাহ আমার ছাত্র বা ছাত্রী পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, তো এই বাহের পরেও কিন্তু হবে। আমি যদি ঘৃণা শব্দটা
বা ঘৃণা, আমার ঘৃণা এই আবেগটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে ছিছি, তুমি এত নিচু মনের মানুষ, ঠিক আছে, তো ছিছির পরেও কিন্তু এই বিষয়সূচক শব্দটা হবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আরো যদি আমি ক্লিয়ার করে বলি তাহলে উচ্ছ্বাস প্রকাশে, কখনো কখনো স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে, কখনো কখনো সম্মতি প্রকাশে, কখনো কখনো অনুমোদন বাচকতায় কিন্তু আমরা এই অনন্যই অব্যয় ব্যবহার করে থাকি। কখনো কখনো সমর্থন সূচক জবাবে, কখনো কখনো যন্ত্রণা প্রকাশে, কখনো কখনো ঘৃণা বা বিরক্তি প্রকাশে, এবং কখনো কখনো সম্বোধনে। যেমন ধরো উচ্ছ্বাস, মরি মরি কি সুন্দর প্রভাতের রস, মরি মরির পরে দেখো স্বীকৃতি বা অস্বীকৃতি, হ্যাঁ আমি যাব, না আমি যাব না। সম্মতি প্রকাশে, আমি আজ আলবৎ যাব, নিশ্চয়ই পারবো। অনুমোদন বাচকতায়, আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, আমাকে বলতে পারবে এই যে আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, এখানে অব্যয় পদ কোনটা? বেশ তো। গুড। ঠিক তেমন ভাবে সমর্থন, যন্ত্রণা, বিরক্তি বা ঘৃণা, সম্বোধনে, যে ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওগো শব্দটা কিন্তু। হ্যাঁ, নেক্সট হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে অনুকার বা ধন্যাত্মক অব্যয়। আচ্ছা, এই ধন্যাত্মক শব্দটা কিন্তু আমাদের সাথে বেশ পরিচিত, বিভিন্ন জায়গায় এই ধন্যাত্মক শব্দটা কিন্তু আমরা প্রায়শই শুনে আসি। যে সমস্ত অব্যয় বা ধ্বনির কি হয়, দোতনা সৃষ্টি করে বা অনুরণন তৈরি করে, তাদের অনুকার বা ধন্যাত্মক অব্যয় বলে। যেমন শনশন করে বাতাস বইছে, শন শন দোতনা বা অনুরণন তৈরি হচ্ছে। টপ টপ করে বৃষ্টি পড়ছে। আমরা কখনো কখনো এই অনুকার বা ধন্যাত্মক মানে ধন্যাত্মক বাচক অব্যয়কে কিন্তু একক প্রয়োগও করি। মোদ্দা কথা এখানে কিন্তু অনুরণনটা খুব গুরুত্বপূর্ণ। যেমন সা করে তীরটা পাশ দিয়ে ছুটে গেল, এই যে সা শব্দটার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে কোথাও একটা শব্দ হয়েছিল, যে সা করে গেছিল, একটা শব্দকে বোঝানো হচ্ছে। তো শন শন, টপ টপ, ইয়েস অর নো? আবার দ্বিরুক্তি প্রয়োগও হয়। যেমন ধরো মাছি ভন ভন করছে, শনশন করে বায়ু প্রবাহিত হচ্ছে। বজ্রের ধ্বনি কর্কর, মেঘের গর্জন গড়গড়, তুমুল বৃষ্টি হচ্ছে ঝমঝম। ঘোড়ার ডাক চিহি চিহি, সিংহের গর্জন গড়গড়, স্রোতের ধ্বনি কলকল, বাতাসের গতি শনশন, কাকের ডাক কা কা, শুষ্ক পাতার শব্দ মরমর, চুরির শব্দ ঢুংঢাং বা টুংটাং, কোকিলের রব কুহু কুহু, নুপুরের আওয়াজ ঝুনঝুন। অর্থাৎ যেটা কিনা তোমার শব্দের অনুরণন সৃষ্টি করছে, দোতনার সৃষ্টি করছে, তাকে কিন্তু আমরা এক কথায় বলছি কি না, অনুকার বাচক বা ধন্যাত্মক অব্যয়। দেখো কখনো কখনো আমরা এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। হ্যাঁ, অনুভূতিমূলক অব্যয় কিন্তু অনুকার অব্যয়ে শ্রেণীভুক্ত করতে পারি। যেমন ঝাঝা, ঝাঝা রোদ্দুর, মাঠটা কেমন খা খা করছে। হ্যাঁ, তো কনকনে ঠান্ডা, বলো বলো অনামিকা। কনকনে ঠান্ডা। এক্স্যাক্টলি, কনকনে ঠান্ডা। ঝিরঝির বাতাস বইছে। একদমই তাই, ঠিক আছে, এগুলোও কিন্তু অব্যয়ের অংশ।
আচ্ছা, অনুকারমূলক অব্যয়ের অংশ। এবার চলে এসছে অনুসর্গ অব্যয় বা ইংরেজিতে বলবো প্রিপোজিশন মূলক অব্যয়। ঠিক আছে, তো এই অনুসর্গ বলতে কি বোঝানো হচ্ছে বা অনুসর্গ অব্যয় বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, যেসব শব্দে বা যেসব শব্দ বিশেষ্য বা সর্বনামের পরে বসে, শব্দ বিভক্তির মতো কাজ করে এবং বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে আমরা অনুসর্গমূলক অব্যয় বলছি। আমি আরো সহজ করে এখানে লিখে দিচ্ছি, দেখো, তৃতীয় অথবা পঞ্চমী বিভক্তির চিহ্নগুলো যখন অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তখন তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন পিতা কর্তৃক পুত্র প্রহার হয়েছে, তার দ্বারা এ কাজ হবে না। এখানে কর্তৃক, দ্বারা এই শব্দগুলো কিন্তু অনুসর্গ হিসাবে ব্যবহার করা হচ্ছে। অনেক সময় আমরা এই অনুসর্গ অব্যয়কে পদান্বয়ী অব্যয় হিসাবেও কিন্তু চিনি। আরো কিছু বাক্য যদি তোমরা বলতে পারো তাহলে বলবো, দুঃখ বিনা সুখ লাভ হয় না। বিনা একটা অনুসর্গমূলক অব্যয়, তোমার জন্য অপেক্ষা করছি। তো এইগুলো কিন্তু বেশিরভাগ সব অনুসর্গমূলক অব্যয়। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আমি তৃতীয় অথবা পঞ্চমী বিভক্তির চিহ্নগুলো বলতে বুঝতে পারলাম না এটা। আমারও এটাই প্রশ্ন। আচ্ছা, আমরা তৃতীয় অথবা পঞ্চমী বিভক্তি বলতে কি বুঝি জানো? কারকের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, যদি তোমরা পড়ে থাকো আমি বলে দিচ্ছি, যদি না পড়ো অবভিয়াসলি। কেউ কি পারবে? ম্যাম, করণ কারকে তৃতীয় বিভক্তি আর অপাদানে পঞ্চমী বিভক্তি হয়। হ্যাঁ, সে তো এখানে প্রায় জানি, কিন্তু কোনগুলো? ম্যাম দ্বারা, দিয়া, কর্তৃক, তৃতীয়া। এক্স্যাক্ট। দেখো, বাংলা ব্যাকরণের কারক নির্ণয়ের জন্য ব্যবহৃত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে এই তৃতীয় এবং পঞ্চমী বিভক্তি কিন্তু গুরুত্বপূর্ণ। পঞ্চমী মনে হয় হইতে থেকেছে। আমি বলছি, একটু ভালো করে বলে দিই এদেরকে। ঠিকই বলেছ। বাক্যের কর্তা যার সাহায্যে বা যে উপায়ে কাজটি সম্পন্ন করছে, বাক্যের কর্তা, ধরো কর্তা রাম, রাম কার সাহায্যে কাজটি সম্পন্ন করছে? না, রাম তার ভাই শ্যামের সাহায্যে। তাকে বোঝাতে তৃতীয়া বিভক্তি আসে। যেমন এটি সাধারণত তোমরা যখন কারক পড়বে, এই জায়গাটা আমি আরো ডিটেইলি পড়াবো, করণ কারকে এটা ব্যবহার হয়। যেমন রাম শ্যামের দ্বারা কাজটি করলো, রাম শ্যামকে দিয়ে কাজটি করালো, রাম শ্যাম কর্তৃক কাজটি করালো। অর্থাৎ তৃতীয়া বিভক্তি আমরা কিভাবে চিনব? দ্বারা, দিয়া, কর্তৃক, এই তিনটি অব্যয়ের সাহায্যে। উদাহরণ আরো আমি যদি বলি তাহলে বলবো, ছাত্ররা বল দিয়ে খেলছে। এখানে বল দিয়ে, এটা কিন্তু তৃতীয়া। আমার দ্বারা কাজটি হবে না, তৃতীয়া। নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, কর্তৃক, তৃতীয়া। এবার চলে আসছি পঞ্চমী বিভক্তি। দেখো, যেটা সম্রাট বলল, যা থেকে কোনো কিছু বিচ্যুত, যা থেকে কোনো কিছু জাত, যা থেকে কোনো কিছু গৃহীত, বিরত, আরম্ভ, দূরীভূত বা রক্ষিত হয়, যা দেখে কেউ কখনো ভীত হয়, সেই বিষয়গুলো বোঝাতে আমরা
পঞ্চমী বিভক্তি ব্যবহার করি। এটি কারকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, অপাদান কারকে ব্যবহার করা হয় ভীষণভাবে। হইতে থেকেছে বললো এক্ষুনি, গাছ থেকে পাতা পড়ে বিচ্যুত অর্থে। আমি যখন বোঝাবো অপাদান কারকটা দেখবে, বুঝতে পারবে। মেঘ হতে বৃষ্টি পড়ে জাত অর্থে। রহিম করিমের চেয়ে বুদ্ধিমান তুলনা অর্থে। ঠিক আছে, এগুলো কিন্তু সব পঞ্চমী বিভক্তি। তাহলে এখানে আমি কি বলেছিলাম, তৃতীয়া ও পঞ্চমী বিভক্তির চিহ্ন, সেগুলো আমরা এখানে অনুসর্গ অব্যয় করছি। বোঝাতে পারলাম? আর কি কিছু বলতে হবে? ইয়েস ম্যাম। না ম্যাম। এটা হচ্ছে মোটামুটি ছোটবেলায় আমরা পড়ে এসেছি তৃতীয়া বিভক্তি বা পঞ্চমী বিভক্তি, এবং যখন আমি তোমাদের কারক পড়াবো তখন তোমরা জানবে, এবং এখানে মনে হয় অনেকেই বেশিরভাগই জানবে। নেক্সট চলে এসেছি ক্রিয়াপদ। আচ্ছা, ক্রিয়াপদ বলতে আমরা একদম পাতি বাংলায় কি বলি বলতো? ক্রিয়াপদ বলতে কি বোঝানো হয় পাতি বাংলায় বলতে? কোনো বইয়ের কাজ করা। একদম, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। আমি একটু বইয়ের ভাষায় বললে বলবো, যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এই যে কার্য সম্পাদন অংশ, অর্থাৎ যে কোনো ক্রিয়াপদে দুটো অংশ থাকে। একটাকে আমরা বলছি ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। কি বলছি? ক্রিয়ামূল এবং ক্রিয়া বিভক্তি। ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে আমরা দুই ভাগে ভাগ করছি। কিসের উপর? ভাব প্রকাশের উপর। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এই দুই ভাগ। তো সমাপিকা ক্রিয়া বলতে আমরা কি বুঝছি? এই ধরনের ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি জ্ঞাপিত হয়। আমি প্রথমেই বললাম ভাব শব্দটাকে গুরুত্ব দিতে। যেমন বাক্যের পরিসমাপ্তি, এরপরে আর কিছু নেই। ওই রবীন্দ্রনাথের ছোট গল্পের মতন নয় কিন্তু, যে শেষ হয়েও হইল না শেষ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই বিষয়টা কিন্তু মনের মধ্যে হবে না। ছেলেরা খেলা করছে, সেন্টেন্সটা কমপ্লিট, রাইট? এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, সেন্টেন্স কমপ্লিট। বাট হোয়াট ইজ হ্যাঁ ম্যাম। বলো। আচ্ছা, তোমাদের কোনো কনফিউশন যখন থাকবে, আমি যখন পড়াবো, ঠিক আছে, পড়ানোর মাঝখানে দাঁড় করাবে না, ঠিক আছে? পড়ানোর মাঝখানে দাঁড় করালে কি বলতো, সব তো এখানে লেখা থাকে না, মাঝে মাঝে কিছু কিছু শব্দ মাথা থেকে মানে বোঝাতে বোঝাতে অলরেডি চলে আসে। তো সেইগুলো যেগুলো দেখা গেল যে ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, যে এরপরে এটা বলবো, এরপরে এটা বলবো, কারণ আমি কখনোই স্ক্রিপ্টেড পড়াই না খুব একটা, ঠিক আছে? তো সেইগুলো আমি ভুলে যাই। মানে এই ধরো তোমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি যেগুলো বলবো মনে করছি, ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, সেগুলো ভুলে যাই। তাই প্রত্যেকটি টপিকের পর আমি যখন জিজ্ঞাসা করবো যে এটাকে বোঝে গেল, বা এখানে তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে, ইজ ইট ক্লিয়ার, এই শব্দগুলো যখন আমি ব্যবহার করবো, তখন যদি তোমরা বলো যে ম্যাডাম এইটা বুঝতে পারছি না, এই জায়গাটা আরেকটু বুঝিয়ে দিন, তাহলে আমার খুব সুবিধা হয়। হ্যাঁ, না হলে তোমাদের এই আখেরে মানে ওই কিছু জিনিস যেগুলো আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, যে এইগুলো আমি এরপরে ডেলিভার করবো, এগুলো আমি এরপরে ডেলিভার করবো, সেগুলো আমি ভুলে যাবো। তো নেক্সট যেটা ছিলাম, যে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া এর অপোজিট। তো অসমাপিকা ক্রিয়ার অবভিয়াসলি অপোজিট, অর্থাৎ যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের কোনো পরিসমাপ্তি ঘটে না, অর্থাৎ নন ফিনাইট বা নন ফিনিটিভ ভার্ব, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়। আমি যদি বলি
ক্লাসে একটা, আমি তোমাদেরকে বললাম কাল আমি ক্লাসে একটা, ছেড়ে দিলাম। এখানে সেন্টেন্সটা ইনকমপ্লিট, লক্ষ্য করবে। কাল আমি ক্লাসে একটা, শুধু সেন্টেন্স ইনকমপ্লিট না, এখানে কিন্তু ক্রিয়াপদ মানে দেখা যাচ্ছে না, অ্যাবসেন্স। আমি যদি বলি কাল আমি ক্লাসে পড়াবো একটা দাঁড়ি, তাহলে এখানে ক্রিয়াপদ কি? পড়াবো। পড়াবো অবভিয়াসলি, কিন্তু কাল আমি ক্লাসে পড়াবো একটা, কি পড়াবো? আমি তো বলিনি, অর্থাৎ ক্রিয়াপদটা কিন্তু কি না অসম্পূর্ণ। আরো যদি ভালোভাবে বলি, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না এবং বক্তার কথা শোনার আকাঙ্ক্ষা থেকে যায়, আমি যদি বলি কাল আমি ক্লাসে পড়াবো একটা, তোমাদের কিন্তু মাথার মধ্যে ঘুরবে কি পড়াবে, কি পড়াবে, কি পড়াবে, কি, তার কিন্তু কোনো অ্যান্সার নেই। ইট ইজ অসমাপিকা ক্রিয়া। আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি, দেখো। প্রভাতে সূর্য উঠলে, উঠলে কি জানি না, আমরা কেউ জানি না। আমরা হাত মুখ ধুয়ে, তারপরে কি জানি না। আমরা বিকেলে খেলতে, তারপরে কি জানি না। অর্থাৎ অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে 3 প্রকার কর্তা কিন্তু দেখা যায়। কি কি? প্রথমে এক কর্তা, অর্থাৎ বাক্যস্থিত যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে। যেমন তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, পেলে অসমাপিকা ক্রিয়া, আসবে সমাপিকা ক্রিয়া। তো উভয় ক্রিয়ার কর্তা কিন্তু এখানে কি তুমি, তাহলে এটাকে আমরা বলছি এক কর্তা, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার একটাই কর্তা। আর কি অসমান কর্তা, যেমন বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে তাকে আমরা বলছি অসমান কর্তা। যেমন শর্তাধীন কর্তা আর নিরপেক্ষ কর্তা। শর্তাধীন কর্তা বলতে কি বোঝানো হচ্ছে? এ জাতীয়, এখান থেকে প্রশ্ন আসে না, জাস্ট আমি তোমাদের জানানোর জন্য বলছি, এ জাতীয় কর্তাদের ব্যবহার শর্তাধীন হতে পারে, শর্তযুক্ত। তোমরা বাড়ি এলে আমি রওনা হব, অর্থাৎ এখানে কিন্তু একটা শর্ত আছে, তুমি আসলে তবেই আমি যাব। এলে, এটা কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়ার কর্তা কি? তোমরা বাড়ি এলে, তোমরা। আমি রওনা হব, রওনা সমাপিকা ক্রিয়া, এবং রওনার কর্তাকে আমি। তাহলে এটাকে আমরা বলছি শর্তাধীন কর্তা, অসমান কর্তার অন্তর্গত শর্তাধীন কর্তা। নেক্সট চলে আসছে নিরপেক্ষ কর্তা, অর্থাৎ শর্তাধীন না হয়েও যখন সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তা বা কর্তৃপদ থাকে, তখন তাকে আমরা বলছি নিরপেক্ষ কর্তা। যেমন
সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলো। এখানে এই যে সেন্টেন্সটা, যাত্রী দলের পথ চলার সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার কোনো শর্ত বা সম্পর্ক নেই কিন্তু। সুতরাং এই যে সূর্য, এ কিন্তু নিরপেক্ষ কর্তা, অর্থাৎ সূর্য অস্তমিত হলেও যাত্রী দল পথ চলবে, সূর্য অস্তমিত না হলেও যাত্রী দল পথ চলবে, কারণ সূর্য রয়েছে আকাশে, তার সঙ্গে যাত্রী দলের কোনো সম্পর্ক থাকার কথা নয়। এখান থেকে প্রশ্ন আসে না, হ্যাঁ, কিন্তু এই যে এক কর্তা, অসমান কর্তা, শর্তাধীন কর্তা, নিরপেক্ষ কর্তা, এখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু তবুও আমি ইনক্লুড করে দিয়েছি, তোমাদের কাছে রেখে দিও, জানা থাকবে, ঠিক আছে। এবার চলে আসছি প্রকৃতির দিক থেকে ক্রিয়াপদ। দেখো, এক্ষেত্রে আমরা ক্রিয়াপদকে 4 ভাগে ভাগ করছি: যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতু ক্রিয়া আর মিশ্র ক্রিয়া। যৌগিক ক্রিয়া কাকে বলছি? অসমাপিকা ক্রিয়াপদের সাথে যখন সমাপিকা ক্রিয়াপদ মিলিত হয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করে, তাকে আমরা যৌগিক ক্রিয়া বলছি। অর্থাৎ এখানে একটি অসমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন সবাই মিলে দেশ গড়ে তোল, এখন সবাই মিলে দেশ গড়ে তোল, অনেক লোক এসে পড়ল। বলতো এখানে কোনটা অসমাপিকা ক্রিয়া, কোনটা সমাপিকা ক্রিয়া? এই প্রথম সেন্টেন্সটা, এখানে সবাই মিলে দেশ গড়ে তোল, মিলেটা অসমাপিকা ক্রিয়া আর তোলোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অনেক লোক এসে পড়ল, এসে অসমাপিকা ক্রিয়া, পড়লো সমাপিকা ক্রিয়া। বাকিরা বলো। এসেটা অসমাপিকা, পড়লোটা সমাপিকা ক্রিয়া। দুজন, আর বাকিরা? অনেক লোকটা অসমাপিকা ক্রিয়া, এসে পড়লো ওটা সমাপিকা ক্রিয়া। এসে অসমাপিকা ক্রিয়া, পড়লো সমাপিকা। প্রশ্ন কিন্তু অনেক লোক এসে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর পড়লো হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো, আমাদের কিন্তু সমাপিকা আর অসমাপিকা আইডেন্টিফাই করতেই হবে। সবাই মিলে দেশ গড়ে তোল, এই যে বাক্য, ওই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি, তুমি ঠিকই বলেছো, দুটি ক্রিয়াপদ আছে, এবং যারা বলেছো ঠিকই বলেছো। এখানে একটা অসমাপিকা ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, একটাকে সমাপিকা ক্রিয়া হিসেবে আমরা দেখছি। মিলে শব্দটা অবভিয়াসলি অসমাপিকা ক্রিয়া, কারণ সবাই মিলে বললে কিন্তু বাক্য সম্পূর্ণ হচ্ছে না, ক্রিয়াপদ সম্পূর্ণ হচ্ছে না। আবার গড়ে তোল, এটাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া, কারণ এখানে গড়ে তোল, তোল এই যে শব্দটা যুক্ত হয়ে বাক্যের ভাব বা অর্থ কি করেছে, সম্পূর্ণ করেছে, সেম ভাবে পরেরটা। সুতরাং পরীক্ষায় কিন্তু 100% শিওর ধরে নিও কি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। এবং যে বাক্যের মধ্যে দুটো ক্রিয়াপদ থাকে, একটা সমাপিকা ক্রিয়াপদ এবং একটা অসমাপিকা ক্রিয়াপদ, সেটাকে আমরা বলি যৌগিক ক্রিয়া।
তাগিদ দেওয়া অর্থে, ঘটনাটি শুনে রাখ। নিয়ন্ত্রণতা অর্থে তিনি বলতে লাগলেন। কার্য সমাপ্তি অর্থে ছেলেমেয়েরা শুয়ে পড়ল। আকস্মিকতা অর্থে শিক্ষার মান সংস্কার মুক্ত হয়ে থাকে। অভ্যস্ততা অর্থে সাইরেন বেজে উঠল। অনুমোদন অর্থে এখন যেতে পারো। তো এই যে আমি এগুলো রেখেছি, কারণ কিছু কিছু সময় না দিয়ে দেয়, হয়তো খুব রেয়ার থেকে রেয়ারেস্ট, কিন্তু তবুও দিয়ে দেয়। তো এখন যেতে পারো, এটা কোন ধরনের যৌগিক ক্রিয়া যদি তোমাদেরকে বলে? দেখা গেল ওখানে 4টে অপশন দিল, অনুমোদন, অভ্যস্ততা, আকস্মিকতা, কার্য সমাপ্তি। তো তোমরা চোখ কান নাক বুঝে তো অনুমোদন বলতেই পারবে, তাই না? শুধু এখানে একটা করে উদাহরণ দিয়েছি কারণ যেন আমাদের মাথায় থাকে যে এই ধরনের কিছু যৌগিক ক্রিয়া আছে, এই অর্থ বোঝাতে কিছু যৌগিক ক্রিয়া প্রয়োগ করা হয়। বোঝাতে পারলাম কি জায়গাটা? আচ্ছা, ইয়েস ম্যাম। তোমাদের তাহলে প্রথম থেকে যদি আমি দেখি, তাহলে আজকে তোমাদের কি কি পড়ানো হলো? আমি প্রেজেন্টেশনটা ইচ্ছা করে অফ করলাম। আমাকে শুধু টপিক গুলো বলো প্রথম থেকে, একেবারে সেই 9টাতে শুরু করেছে, এখন 10টা 22 বাজে। আমাকে শুধু টপিক গুলো বলো যে কোন কোনগুলো আমরা করেছি। ম্যাম বিশেষণ পদ সম্বন্ধে পড়িয়েছিলেন। সর্বনাম পদের ভাগগুলো। সর্বনাম যে কোনো একজন বলো। বলো বলো বলো, সব নাম বলো। ম্যাম বিশেষণ পদ সম্বন্ধে পড়িয়েছিলেন, তারপরে সর্বনাম পদ সম্বন্ধে পড়ালেন, সর্বনাম পদের ভাগ সম্বন্ধে 9টা ভাগ পড়িয়েছেন। এরপরে হলো অব্যয় পড়ালেন। অব্যয়ের ক্ষেত্রে উৎপত্তিগত দিক দিয়ে 3 ধরনের অব্যয় পড়ালেন। আর এটা পড়াতে গিয়ে হচ্ছে শব্দ ভান্ডার সম্বন্ধে বোঝালেন। খাঁটি শব্দ মানে শব্দ ভান্ডার 5 ধরনের, সেটা আপনি পড়ালেন। এরপর ক্রিয়াপদ সম্বন্ধে পড়াচ্ছেন। এটাই ম্যাম, ঠিক আছে? আচ্ছা, এই যে জায়গাগুলো আমরা কভার করলাম, এখানে কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে? ম্যাডাম একদম লাস্টে ওই আকস্মিক ক্রিয়া নাকি ওটা যেটা বললেন, ওটার মানে একটুখানি যদি ডিটেলসে বলেন ভালো হয়। এই যে আকস্মিক অর্থে, হ্যাঁ ম্যাডাম। বা আকস্মিকতা বলতে আমরা কি বুঝি একটু আমাকে বলো। আকস্মিক এটা হয়ে গেল, ঠিক আছে। এই আকস্মিকতা বলতে কি বুঝি? হঠাৎ আচমকা কিছু ঘটে যাওয়া। দাঁড়া এক সেকেন্ড, আমি একটু মেডিসিন খেয়ে নিই, দাঁড়াও 1 মিনিট আমাকে দাও। চল, তাহলে আকস্মিকতা বলতে হঠাৎ কোনো কিছু বোঝালে বা কোনো বিস্ময়কর কিছু বোঝালে, সহসা কিছু বোঝালে, তাকে আমরা বলছি আকস্মিকতা বা আকস্মিক। ধরো এখানে আমি একটা শব্দ ব্যবহার করছি যে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। আমি সেন্টেন্সটা বললাম যে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এবং সেখানে আমি তোমাকে 4টে অপশন দিলাম, কার্য সমাপ্তি অর্থে, অভ্যস্ততা অর্থে, আকস্মিকতা অর্থে, না অনুমোদন অর্থে। হট করে আমি তোমাকে বললাম শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এটা কি বোঝাচ্ছে বলো? কারণ অভ্যস্ততা মানে ধরো আমি প্রত্যেকদিন
রাম প্রত্যহ ভাত খায়, এটা অবভিয়াসলি অভ্যস্ততা অর্থে। অনুমোদন অর্থে কি? তুমি ক্লাসে আসতে পারো, অনুমোদন বোঝাচ্ছে। আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো, কার্য সমাপ্তি বোঝাচ্ছে। ইয়েস অর নো? তাই তো? Yes. সুতরাং হট করে যদি বলা হয় শিক্ষার মন সংস্কার মুক্ত হয়ে থাকে, এটা কিন্তু হট করে আমাদের ভাবাবে, তাই তো? ছোটবেলা থেকে এই পর্যন্ত পড়ে এসেছি, সত্যি কি শিক্ষায় আমাদের মন সংস্কার মুক্ত হয়েছে? সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটাকে বলছি আকস্মিকতা অর্থে ব্যবহৃত অব্যয়। তুমি যদি আরো সহজ হিসাবে ধরো, তাহলে আমি বলবো যে সে চেঁচিয়ে উঠলো। এখানে চেঁচিয়ে উঠলো ক্রিয়াপদ কোনটা? চেঁচিয়ে ওঠা। চেঁচানো, চেঁচানো, ক্রিয়াপদ, ক্রিয়াপদ ওঠা। চেঁচানো, উঠলো চেঁচানো। উঠলো ম্যাম, উঠলো। তো এই যে উঠলো, এটা হঠাৎ করে চেঁচিয়ে উঠলো, আকস্মিক। হঠাৎ করে বৃষ্টি নামলো, এখানে ক্রিয়াপদ কোনটা? নামলো। 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 কিন্তু সবসময় কিন্তু প্রশ্ন যখন আসে, এটা সালের প্রশ্ন যেটা আমি দিয়েছি এখানে, শিক্ষা এমন সংস্কার মুক্ত হয়ে থাকে, এই হঠাৎ যদি শব্দটা প্রয়োগ থাকে তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে আকস্মিকতা অর্থে। কিন্তু সবসময় কিন্তু এরকম ধরনের শব্দ ব্যবহার করা থাকে না। সহসা আকাশ মেঘে ঢেকে গেল, সহসা পত্রে দিয়ে খুব সহজেই তুমি আইডেন্টিফাই করবে যে আকস্মিকতা অর্থে বোঝাতে চাইছে। হ্যাঁ, তো মাঝে মাঝে আমাদের এলিমিনেশন প্রসেস ইউজ করতে হয়। এলিমিনেট